আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অতিথি হিসেবে আছেন, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে দীর্ঘদিন পর, কানাডা থেকে এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর হেলাল হোসেন ঢালী। জনাব হেলাল হোসেন ঢালী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি দীর্ঘদিন পর আমাদের ধন্যবাদ। সঙ্গে যুক্ত। আপনার নিজস্ব ব্যস্ততা প্রচুর থাকে, তারপর ম্যাচিংটা হয় না, তারপর যে সময় করতে পেরেছেন আজকে, জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আর আসলে দীর্ঘদিন আমার এই সেমিস্টার একটা শেষ হলো, সেই সেমিস্টারে পড়ানো এবং কয়েকটা পাবলিকেশনস নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আসলে একটু দূরেই ছিলাম সবকিছু থেকে। তো ধন্যবাদ আবার আমাকে কানেক্ট করার জন্য। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনি কোথায় খেয়াল করেছেন যে আমাদের এখানে গত 2-3 দিন ধরে, বেশ কয়েকদিন ধরে একজন নারী, উনি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, এবং একটা মুভিতে উনি অভিনয় করেছেন। তো মোটামুটি পরিচিত মুখ, যদিও আমার খুব একটা পরিচিত ছিল না। আমি ওনাকে, যে উনি যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানতামই না। তো উনি আবার আমাদের একজন, ওনার পিতা একজন বিখ্যাত ব্যক্তি, ওনার দাদি একজন বিখ্যাত মহিলা নারী, রানী হামিদের নাতি এবং কায়সার হামিদের কন্যা কারিনা কায়সার। উনি অসুস্থ হয়ে মারা গেছেন। মানুষের জীবন মৃত্যু তো থাকবেই, জন্ম থাকবে, মৃত্যু থাকবে, জন্ম হলে মৃত্যু হবে, এটা অবধারিত। কিন্তু একটু কম বয়সে মারা গিয়েছেন, এটা আমাদের জন্য একটু শোকের হতে পারে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া, এবং কিছু কিছু লোক, কিছু কিছু মানুষ কেন যেন ওনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলছেন, বলছেন যে ঠিক হয়েছে, অমুক হয়েছে, না না, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা দেখছি। সাধারণত মৃত্যু হলে পরে এই ধরনের কথাবার্তা আমরা সাধারণত আমাদের দেশে অন্তত বলতে শুনি না। কিন্তু এটা বলছেন এবং বেশ দৃঢ়তার সঙ্গে বলছেন, এবং কেউ সমালোচনা করলে তারপরেও বলছেন যে আমি বলবো এটা। উনি কেন ওই, মানে জুলাই আন্দোলনের সময় ওনার ভূমিকা নিয়ে কেন উনি আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াটা তুলে আনছেন। আমার বক্তব্যটা হলো যে এই যে প্রবণতাটা, এই যে মানসিকতাটা, এটা আসলে আপনার কাছে কেমন মনে হয়? একটা হচ্ছে যে আমিও আপনার মতোই আসলে কারিনা কাইসারকে আমিও চিনতামই না। এই সম্ভবত রিসেন্ট ট্রল এবং আহ, দেখলাম যে বাংলাদেশের প্রধান যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো এই মৃত্যুটা নিয়ে নিউজ করেছে, তার ফলে আমি জানলাম। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে দুই ধরনের বক্তব্যই দেখলাম। এখন অবশ্যই মানে যে কোনো স্বাভাবিক পরিস্থিতিতে এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বা সমাজে যে কোনো মৃত্যুই আসলে শোকের, এবং সেখানে শোক প্রকাশ করাই হচ্ছে যে রীতি, এবং সেটাই প্রত্যাশিত, বা সেটাই মানুষজন আমরা সেই চর্চাই করে আসছি। কিন্তু পরিস্থিতি যখন অস্বাভাবিক থাকে তখন আসলে মৃত্যুটা কোনো মানুষের মৃত্যু হিসেবে দেখে না। মানে যখন তখন সেটা মানে অস্বাভাবিক বলতে ধরেন সেখানে যদি একটা সাংঘর্ষিক পরিস্থিতি থাকে বা একটা যুদ্ধাবস্থা থাকে। যেমন আমি অনেককে বলতে শুনেছি যে অনেকেই বলে যে আপনার বর্তমান যে ইরান এবং ইসরায়েল যুদ্ধে মাঝখানে একটা খবর প্রকাশিত হয়েছিল যে নেতানিয়াহু সম্ভবত আহত হয়েছেন বা মারা গিয়েছেন, এবং তাতে অনেকেই উল্লাস প্রকাশ করেছেন এবং অনেকেই আশাও করেছিলেন যে হয়তো এরকম ঘটনা ঘটবে। এর কারণ হচ্ছে যে যুদ্ধে যখন কেউ প্রতিপক্ষ হয় তখন আসলে তার মৃত্যু শোক না এনে বরং আনন্দ নিয়ে আসে। তো কারিনা কাইসারের আমি জানি না যে উনি ঠিক কোন মাত্রায় সক্রিয় ছিলেন, এবং যেটা বললাম যে আমি আসলে এই কয়েকদিনের আগে ওনার সম্পর্কে জানতাম না, তবে যেটা জানলাম যে উনি 24 ঘটে যাওয়া আন্দোলন এবং তখনকার যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন, সেখানে উনি একজন সক্রিয় কর্মী ছিলেন। উনি ওনার জায়গা থেকে হয়তো অবদান রেখেছেন।
তো সেই জায়গা থেকে যে ওই পরিস্থিতি বদলের বিরুদ্ধে যারা ছিল বা ছিলেন এবং যারা মনে করেন যে জুলাই অভ্যুত্থান বা ওই পরিস্থিতি পুরোটাই একটা চক্রান্ত বা এক ধরনের ষড়যন্ত্র, তারা ওই জুলাই এবং ওই জুলাই পরিস্থিতিকে আসলে তার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকেই মনে করেন শত্রুই। তো সেই জায়গা থেকে যারা এই আওয়ামী লীগ সরকারের পতন একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করেন, তাদের কাছে এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত সব পতন আনন্দের। যেহেতু একটা অস্বাভাবিক পরিবেশ, সেই হিসেবে হয়তো যুদ্ধের মাঠে এটা আমরা দেখি এরকম ঘটনা ঘটে। আরেকটা বিষয় যে যেহেতু জুলাই আন্দোলনের একটা মূল স্লোগান ছিল আম, ভারত বিরোধী, এবং কারিনা কায়সারের মৃত্যুর আগে যেহেতু ওনাকে চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে, তো সেটাও আসলে অনেককে ট্রলের একটা সুযোগ করে দিয়েছে যে যেই ভারত বিরোধিতার আন্দোলন করা হলো সেই তাদেরকে আলটিমেটলি সেখানেই যেতে হচ্ছে। তো এগুলো তাদেরকে যারা ট্রল করছে তাদেরকে একটা সুযোগ আহ, এনে দিয়েছে। তো যেটা বলছিলাম যে আসলে স্বাভাবিক পরিবেশে কোনো কিছুই কোনো মৃত্যুই আসলে এরকম কাম্য নয়। এবং আমি যদি ধরেন আমি মুসলমান ধর্মের ইয়ে হিসেবে আমি দেখি যে আমি জানি যে একটা ঘটনা যে আম, এক সময় একটা লাশ আম, বা শবযাত্রা দেখে আমাদের নবী দাঁড়িয়েছিলেন। তখন ওনার একজন আম, সাহাবী ওনাকে বলেছিলেন যে হুজুর, এটা তো একজন ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? তখন নবীজি বলেছিলেন যে আহ, ইহুদি হোক আর যাই হোক, আমি দেখছি যে একজন মানুষ মারা গিয়েছে এবং একটা মৃত মানুষকে আমার সম্মান জানানো উচিত। তো এই যে যে দর্শন, এই দর্শনের ঘাটতি তো আমরা দেখি। আমি আম, একটা উদাহরণ দিতে চাই, যেটা হচ্ছে যে মানে খুবই একটা ব্যক্তিগত অনুভূতি আপনার সাথে বলি, যে আমাদের এই ধরনের সংস্কৃতি কিভাবে আসলে আমরা বিভিন্ন সময়ে লালন করেছি এবং প্রচার করেছি এবং দেখিয়েছি। আমরা মানে এখনকার যারা জেনারেশন তাদের কাছে ধরেন ইতিহাস বিভিন্ন রকমের ভাবে তাদের কাছে আছে, বা তারা ইতিহাসের পর্যালোচনা করেছেন, পুনর্পাঠ করেছেন। তারা বাংলাদেশের যে ঘটনাগুলি সেগুলো তাদের মতো করে ব্যাখ্যা করেছেন, বা ডিসকোর্স বা যেটা আমরা বলি বয়ানগুলো বদলে দিচ্ছেন, বা বিভিন্ন নতুন বয়ান নিয়ে আসছেন। সেগুলো ভুল বয়ান, শুদ্ধ বয়ান, ভালো বয়ান, খারাপ বয়ান সেদিকে বলছি না, কিন্তু আমরা দেখছি যে এক ধরনের বয়ান পরিবর্তন চলছে। তো সে যেটাই হোক না কেন, আমরা যখন স্কুলে পড়ি আমরা যেরকম বাংলাদেশের আহ, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সৃষ্টির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা আমরা দেখেছি, আমরা তার প্রতি একটা সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে আমরা দেখতাম। আবার ওই সময় আমরা গণতন্ত্রের মানসকন্যা হিসেবে আমরা বেগম খালেদা জিয়ার প্রতিও আমাদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু সেই আমাদের কিশোরানুভূতি আমাদের অনেক বন্ধুদের মধ্যে খুব আহত হয়েছিল যখন আমরা দেখেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুদিনে তার জন্মদিন পালন করছেন। তখন আমাদের মধ্যে প্রশ্ন জেগেছিল যে হ্যাঁ, মানুষের তো জন্ম মৃত্যু ঠেকানো যায় না, কোন দিন কখন কার মৃত্যু হবে। কিন্তু বাংলাদেশের একজন স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা আহ, হিসেবে, যেটা মানে যা সর্বজন স্বীকৃত, তার মৃত্যুর দিনে জন্মদিন পালন করাটা আমাদের কাছে মনে হয়েছিল তখন যে একটা মানে একটা ভিন্ন সংস্কৃতি পরিচয় পরিচয় দিচ্ছে। তো এই যে যে চর্চা সেটা আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি, এবং এই যে এখন কারিনা কায়সার বলেন বা প্রতিপক্ষের মৃত্যুতে বা মৃত্যুর দিনকে নিজেদের উল্লাস করার দিন, এটা আসলে আহ, আমাদের, যদি আমরা বলি যে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ, আম, তাহলে এটা অস্বাভাবিক একটা বিষয়। কিন্তু আমি যদি দেখি যে না, এটা একটা মানে একটা যুদ্ধাবস্থা, কিংবা এটা একটা আম, এক ধরনের মত পার্থক্য যত একটা চলমান সংগ্রাম, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু একটা পক্ষ বিপক্ষ আছে, সেহেতু এক পক্ষের পতনে আরেক পক্ষ উল্লসিত মানে মানে উল্লাস করবে। আহ, সেটা আমরা দেখি এবং সেটাই এখানে ঘটছে এখন। ভুল শুদ্ধ সেটা তো ইতিহাস বিচার করবে। না, আমি ভুল শুদ্ধ বলছি না।
আমি বলতে চাচ্ছি যে এই যে কাজগুলো, যেমন আমি আমার অবস্থানটা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে এই আচরণটা আমি আমাকে আহত করেছে। আহত করেছে এই কারণে আমার বিবেচনা হলো, এই যে চিন্তার পার্থক্য তো থাকবেই। আমরা তো আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় দেখেছি, বাবা হয়তো শান্তি কমিটির চেয়ারম্যান মেম্বার হয়েছে, পুত্র গেছে আপনার মুক্তিযুদ্ধে। চিন্তার তো একেবারে দুই মিনিট দুই চিন্তা। এখন তাই বলে ওই বাবা যখন অসুস্থ হবে অথবা ওই বাবা যখন মারা যাবে, তখন যদি আপনি যে কথাটা একটা কথা ঠিক আছে, যে যুদ্ধ অবস্থা থাকে তখন এক কথা, তাকে বাঁচিয়ে রাখলে যদি আমার অস্তিত্ব বিপন্ন হয় তাহলে এক কথা। কিন্তু এখন তো দেশের যুদ্ধ অবস্থা নয়, আপনি আগের ঘটনা, আর সেই যুদ্ধে তো ও মহানায়ক নয়, সমন্বয়ক নয়, অনেকে গিয়েছিল। শেখ হাসিনার পতনের সময় রাস্তায় কে নামেনি? আমরা তো যখন ছিলাম ভাই আমরা দেখেছি। তো এর মধ্যে অনেকের ছবি আছে। এখন তাদের তাদের সবার মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে তো দেশ জনশূন্য হয়ে যাবে। তো আর এটা তো না, তা আমাদের তো বটেই। তা তো বটেই, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এটা তো অবশ্যই আহত করার মতো ঘটনা যে আমরা একজন মানুষের মৃত্যুতে আমরা উল্লাস প্রকাশ করছি। আহ, সেটা তো সব ক্ষেত্রেই আমরা বলি যে এটা প্রযোজ্য। যুদ্ধ অবস্থা বলতে যে আমি বলছি না যে ধরেন এখন যুদ্ধ অবস্থা, বলছি যে মানে এক ধরনের আম, যে একটা পরিবর্তন হলো, রেজিম চেঞ্জ যে হলো বা পরিবর্তন হলো, সেখানে তো একটা পক্ষ বিপক্ষের অবস্থান ছিল, সেখান থেকে যারা পক্ষে বিপক্ষে তারা হয়তো তাদের জায়গায়, আর এই যে জায়গাটা জানাচ্ছে মানে এরকম উল্লাস করছে, তাদের তো অবশ্যই সেই আম, আমি বলবো যে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থানগত জায়গার ঊর্ধ্বে এসে আসলে বিষয়টাকে দেখতে পাচ্ছেন না, এটা তো অবশ্যই আমরা একটা সবাই জিনিস একমত। আপনি আমাকে বলেন, আমরা একটা সমাজে বাস করি, একটা দেশে বাস করি, আবার এখানে আমাদের রাজনীতিও আছে। তো রাজনীতি কি আমাদের সামাজিক সম্পর্ককে ছাপিয়ে যাবে? রাজনীতির দ্বারা কি আমাদের সামাজিক সম্পর্কগুলো নির্ধারিত হবে? সেটা হওয়ার কথা ছিল না, বরং হওয়ার কথা ছিল যে আমাদের সামাজিক সম্পর্কই রাজনীতি নির্ধারণ করবে। কিন্তু আমরা যেই উদাহরণটা আপনি দিলেন যে যুদ্ধের সময় বাবা শান্তি কমিটিতে ছিল, ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, ইভেন আমরা কয়েক দশক আগেও আমরা যখন ছাত্র, তখনও আমরা দেখেছি একই পরিবারে বিভিন্ন মতধর বা মতাদর্শের রাজনীতি করছে, এখনো করছে। তাদের মত, কিন্তু আমরা দেখছি সব জায়গায় তো ওরকম সহিংস অবস্থায় নাই, কিন্তু কেন যেন মানে ইদানিং একটু এটা হতে পারে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, যে এই রাজনৈতিক মতাদর্শ আমাদেরকে খুব বেশি প্রভাবিত করছে এমনভাবে যে আমাদের ব্যক্তি সম্পর্কের মধ্যেও এক ধরনের টানাপোড়েন আমরা দেখছি এবং সহিংস আচরণ দেখছি। সেক্ষেত্রে এর বড় কারণ যে আমাদের সামাজিক সম্পর্ক ছাড়িয়ে বা ছাপিয়ে রাজনৈতিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর কারণ আসলে অস্থিরতা, আমাদের বিভিন্ন না পাওয়া বা বিভিন্ন বঞ্চনা, যেটাকে আমরা এমনভাবে আম, স- যে কোনো বিষয়ে আমরা রাজনীতি নিয়ে এত আলোচনা করি, সব কিছুতে রাজনীতিকেই দায়ী করি এবং তাকেই টেনে আনি, যার কারণে এবং আলটিমেটলি দায়ীও তাই, যে যার কারণে হচ্ছে এখন আমরা রাজনৈতিক যে প্রতিপক্ষ বা রাজনৈতিক যে মতপার্থক্য, সেটাকে আমরা অনেক বেশি আম, গুরুত্ব দিচ্ছি এবং তার আলোকে অন্যান্য সম্পর্কগুলো আমরা নির্ধারণ করছি। জি। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, আপনি জেনেছেন নিশ্চয়ই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কদিন আগে, দু তিন দিন আগে একজন এক ব্যক্তি একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে। তারপরে সেটা নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে বিচার চাচ্ছে। কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সে বহিরাগত কিনা তাও বোঝা যাচ্ছে না। সিসিটিভিতে তার ছবিও পাওয়া গেছে, তাকে হয়তো ধরা হবে, হয়তো ধরা পড়বে। কিন্তু এগুলো নিয়ে একটা আন্দোলন চলছে। এই আন্দোলন নিয়ে আমার স্টুডেন্টদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এবং তারা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওখানে যে মিটিং করছে। তো এই যে বিষয়গুলো, যে এই যে ধর্ষণ প্রচেষ্টা যেটা বললাম, এটা কেন মানুষের মধ্যে এই ধরনের চিন্তাই বা কাজ করছে কেন? একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জন্য তো এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ, তবু তারা করছে। এই যে মানে মানসিক যে আপনার স্ট্যাটাসটা, এগুলো আমাদের দেশে ইদানিং কিন্তু আমরা খুব প্রায় দেখছি। শিশুদের উপরে দেখছি যে যারা দুর্বল বেশি তাদের উপরে এই ধরনের চড়াও হচ্ছে। আবার ইউনিভার্সিটিতে খুবই একটা সেন্সিটিভ জায়গা, সেখানেও দেখছি।
এই পরিস্থিতিটা কেন সমাজে, মানে এই ধরনের পরিস্থিতিটা কিভাবে কমানো যায় অথবা কেন হয়? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার যেটা মনে হয় যে এর অন্যতম, এটা সব বিশ্বের সব দেশই আছে যেখানে ধরেন এই বিষয়ক আলোচনা আছে, তারপরেও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অন্যতম বড় কারণ যে যৌনতার মতো একটা অতি প্রয়োজনীয় বিষয় আমরা আলোচনা করতে দ্বিধাবোধ করি। সেটা আমরা আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই হোক বা কোনো মাধ্যমই নাই। আমরা যদি বলি যে ধরেন যৌন শিক্ষা বা যৌনতা বিষয়ক আলাপ আলোচনা করার কোনো সুষ্ঠু মাধ্যমই আমাদের নাই। সেটা আমরা ধরেন কারো আমি সাধারণ হিসাবেই বলি যে যে কোনো কিছু যে প্রস্তাব দেয়া বা নিজের আকাঙ্ক্ষা জানানো, সেটা আসলে আদৌ জানানো যায় কি না, কাকে জানানো যায়, কিভাবে জানানো যায়, কোন পরিস্থিতিতে জানানো যায়, কেউ না বলতে পারে কি না, না বললে আমার প্রতিক্রিয়া কেমন হতে পারে, এই বিষয়ে কোনো আলোচনা বা শিক্ষাই তো আমাদের নাই। একটা একটা শিশু বা একটা কিশোর তরুণ, সে তো জানে না যে, কিন্তু এটা তো একটা জৈবিক প্রয়োজন বা একটা জৈবিক বিষয় যে যৌনাকাঙ্ক্ষা বা যৌন আচরণ, কিন্তু তাকে তো শেখানো হয় না যে এই বিষয়টা সে কিভাবে প্রস্তাব দিবে, সে কিভাবে এটাকে আহ, সে এই জৈবিক প্রয়োজন সে মেটাবে, সে কিভাবে। তো যখন সে জানে না, এটা একটা যোগাযোগ। আপনি যোগাযোগ যোগাযোগের ছাত্র, আপনি জানেন যে এটা একটা যোগাযোগ। তো সেই যোগাযোগের ভাষাটা কি? সেই যোগাযোগ আমার সফল যদি না হয় তখন আমার প্রতিক্রিয়া কি হওয়া উচিত? এবং সেই ব্যর্থ যোগাযোগের ক্ষেত্রে আমি যথাযথ প্রতিক্রিয়া না দেখালে আমার আইনি কি কি বাধা আছে বা কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, এই বিষয়গুলো তো জানা নাই। অর্থাৎ আমি বলছি যে আমাদের কিন্তু দেখেন যৌন শিক্ষা নিয়ে, বা আমি যৌন শিক্ষার বাইরে আর একটু যদি বলি যে ইভেন ভালোবাসা বা আমি আহ, নিজেও ইদানিং একটা চ্যানেল মানে পডকাস্টের মতো শুরু করেছি যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যে এই যে যৌন শিক্ষা বা কিশোর কিশোরীর প্রেম। আপনি দেখেন, আমি জাস্ট একটু অন্য মনে হবে কিন্তু আমি আবার লিঙ্ক করছি বিষয়টা। আপনি বাংলাদেশে বিয়ের আইন, বাল্যবিবাহ আইনে একটা ছেলে 21 বছরের আগে বিয়ে করলে সে আইনত, মানে সে এক বেআইনি, আইনগতভাবে করতে পারে না। আর একটা মেয়ের 18। আবার বাংলাদেশের যে সংস্কৃতি বা ধর্মবিশ্বাস বা মূল্যবোধ, তাতে আপনি বিয়ে পূর্ব বা বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক করতে পারবেন না। যেহেতু যৌন সম্পর্কটা প্রেম ভালোবাসা বা এই বিষয়ক বোধের সাথে যুক্ত, আপনি সুতরাং ভালোবাসা বা প্রেম আপনি অনুমোদিত না সমাজে, অ্যাটলিস্ট সামগ্রিকভাবে। তো তাহলে আপনি যে একটা ছেলে বা মেয়ে তারা যখন 12 বছর বয়সে পড়ে বা তারা যখন কিশোর কিশোরীতে পরিণত হলো, তাদের যে জৈবিক পরিবর্তন ঘটলো, তাদের যে হরমোনজনিত কারণে তাদের মধ্যে যে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটলো, তাদের মধ্যে যে প্রেমাকাঙ্ক্ষা যে যৌনাকাঙ্ক্ষা তৈরি হলো, সেটা কিভাবে পরিচালনা করবে তারা, সেই বিষয়ক আপনার নির্দেশনা কি? তাদেরকে কি আপনি বলছেন যে 18 বছর পর্যন্ত ধৈর্য ধরো বা 21 বছর পর্যন্ত ধৈর্য ধরো, যেটা আপনার খুবই প্রয়োজনীয় জৈবিক একটা বিষয়? আপনি তো কাউকে বলতে পারেন না যে তুমি 10 বছর পর্যন্ত অপেক্ষা করো তারপর থেকে তুমি খেতে পারবে। তুমি 10 বছর পর্যন্ত অপেক্ষা করো তারপর থেকে তুমি নিয়মিত তোমার যে প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জৈবিক প্রয়োজনগুলো মেটাতে পারবে। তো মানুষের যে এই যে হরমোনজনিত যে পরিবর্তন, জৈবিক যে পরিবর্তন, এটা একটা বয়সের পর থেকে শুরু হয়। আপনি তো তাকে বলছেন, আপনি রাষ্ট্র, আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে তোমাকে অপেক্ষা করতে হবে 18 বছর পর্যন্ত, 21 বছর পর্যন্ত, কিন্তু কেন? মানে একটা মানুষ কেন অপেক্ষা করবে? আপনি বরং একটা নির্দেশনা দেন। তাহলে আমরা একটা দ্বৈত নীতিতে আছি। এক, আমি বাল্য বিবাহ আইনটাকে আমাকে আমার কনটেক্সট অনুযায়ী চিন্তা করতে হবে, অথবা আমার সমাজে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে যে বিবাহ পূর্ব বা বিবাহ ছাড়া ছেলে মেয়েরা তাদের মধ্যে একটা সেই যে ভালোবাসা বোধ সেটা তারা প্রকাশ করতে পারবে, যেটা আমরা দেখি এখানে কানাডাতে। 12 বছর হয়ে গেলে, 12-13 বছরের কেউ যদি এরকম কোনো আবেগীয় কোনো সম্পর্কে জড়াতে চায়, তাহলে তারা তাদের চেয়ে 2 বছরের বেশি কারোর সাথে জড়াতে পারবে না। 14 বছর হলে হয়তো তার চাইতে 5 বছরের বড় কারোর সাথে জড়াতে পারবে। 16 বছর হলে তারা পূর্ণবয়স্ক হিসেবে গণ্য হয় এবং তখন তারা যে কোনো বয়সের কারোর সাথে করতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রীয় সুনির্দিষ্ট নির্দেশনা বা আইন। আর যার যার ধর্মের জায়গা থেকে বা সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ থেকে তারা এর বাইরে চর্চা করলে করতে পারে, কিন্তু রাষ্ট্র একটা সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যখন এই ধরনের নির্দেশনার অভাব, আপনার যথাযথ যৌন শিক্ষার অভাব, যৌনতার আলোচনা করার অভাব বা সুযোগের অভাব, তখন তো আমাদের আসলে এক ধরনের বিকৃত মনোভাব তৈরি হয়। তো যখন সেই বিকৃত মনোভাব তৈরি হয়, সেই বিকৃতির ফলাফলই হচ্ছে এক ধরনের ধর্ষণ চেষ্টা বা ধর্ষণ। কারণ অনেকে জানেই না
যে আসলে তার এই আকাঙ্ক্ষার কথা সে অন্যকে কিভাবে জানাবে, এই আকাঙ্ক্ষা সে এই প্রয়োজন সে কোত্থেকে মেটাবে। তো আমরা শাস্তির কথা বলে আসছি বিভিন্ন সময়, কঠোর শাস্তি, শাস্তির জন্য আন্দোলন করেছি এবং করছি, শাস্তি হচ্ছে, অনেকে পার পেয়ে যাচ্ছে, না, অনেকের আমি হচ্ছে না। মাত্র একটু থামাতে চাই। যে আপনি যেটা বললেন সেটা তো মনে করেন যারা নাকি কম বয়স্ক, যারা জানে না, কিন্তু আমরা তো দেখছি অনেক বয়স্ক লোক, প্রৌঢ় লোক, তারাও তো এই ধরনের মানে না, কর্মকাণ্ডে কিন্তু জড়িয়ে যাচ্ছে। আমার বিকৃতিটা আসে কখন থেকে? আমার তো এই মানে আমি যখন অল্প বয়স, আমার যখন হরমোনজনিত পরিবর্তনগুলো ঘটে, আমার জৈবিক পরিবর্তনগুলো ঘটে, তখনই তো সেই বিকৃতিটা আস্তে আস্তে আমার মনের মগজে চলে আসে, আচ্ছা, যেটা ঠিক প্রকাশ আছে। হয় যখন সে সুযোগ পায়। আমরা আমরা একটু অন্য একটা প্রসঙ্গে, শেষ প্রসঙ্গে শেষ করে আমাদের সময় প্রায় পেরিয়ে এসেছি। এটা হলো, আপনি জানেন যে এই মানে জুলাই আন্দোলন যেটা হলো 2024-এ, সেই আন্দোলনের একজন অন্যতম শহীদ যিনি ছিলেন এই আমরা রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এখন কতগুলি বিষয় এখানে দেখেন। একটা বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে এই যে একটা প্রবণতা, বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতিতে জড়িয়ে পড়ছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যারা নাকি কর্মকর্তা আছেন তারা পলিটিক্সে হয়তো জড়িয়ে পড়ছে, অথবা রাজনৈতিক ভাবে যাদের নিয়োগটা হচ্ছে, হওয়ার ফলে যখন নাকি রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে সরকারে, তার প্রভাব কিন্তু সেই রাজনৈতিক ভাবে নিয়োগকৃত শিক্ষকের উপর পড়ছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানকেও আমরা দেখছি যে রাজনীতির বাইরে রাখা যাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং যারা নাকি কর্মকর্তা তাদের, এবং তারা রাজনীতির সুফল এবং কুফল দুটো দ্বারাই কিন্তু তারা নানাভাবে কখনো লাভবান হচ্ছে, কখনো ক্ষতিগ্রস্ত। এটা কি আপনি একজন শিক্ষক হিসেবে কিভাবে? এ হচ্ছে আমি শুরুর দিকের একটা আপনার এখানে বলেছিলাম যে শিক্ষকদের অতিমাত্রায় রাজনীতিতে ঝুঁকে পড়া আসলে আজকের এই অবস্থার জন্য দায়ী। কারণ যখন আপনি সরাসরি রাজনৈতিক দল, আপনার যে পরিচিতি সেটাকে আপনি মুখ্য করে তুলবেন, তখন আপনার শিক্ষক পরিচিতি তো অবশ্যই একটু গৌণ হয়ে যাবে। তো সুতরাং একজন রাজনৈতিক কর্মী যেভাবে বিবেচিত হয়, তখন শিক্ষকেরাও সেভাবে বিবেচিত হয়। কিন্তু এর বাইরে গিয়েও আরেকটা কথা আমি এর আগেও সম্ভবত আপনাকে বলেছি, যে শিক্ষকদের ক্ষেত্রে সবাই ইদানিং একটু বেশি নির্দয় হয়ে আছে। অন্য অনেকেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিল বা রাজনৈতিক সমর্থক ছিল, কিন্তু তাদের আপনি আম, গ্রেপ্তারের প্রসঙ্গ যদি বলেন, তাদের জামিনের প্রসঙ্গ যদি বলেন, তাদেরকে দেখার বিষয় যদি বলেন, যেমন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, যিনি গ্রেপ্তার হলেন, উনি তো দেশেই ছিলেন। তো আমি জানি না যে উনি শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হবেন কি হবেন না, এটা আইনের বিষয়, আমরা জানি না। কিন্তু একজন নাগরিক হিসেবে যে তার যদি জামিন পাওয়ার বিষয় হয়, তার পাওয়া উচিত। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল বারাকাত, উনি দীর্ঘদিন ধরে সম্ভবত জামিন না পেয়েই আছেন। আমি জানি না উনি জামিন পেয়েছেন কিনা এর মধ্যে, কিন্তু জামিন না পেয়ে আছেন। কিন্তু এছাড়া আমরা অনেক বড় বড় অপরাধীদেরকে দেখছি যে তারা আসলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এবং সবচেয়ে বড় যে কারণে আওয়ামী লীগকে দায়ী করা হয়, যে অর্থ পাচার, এই অর্থ পাচারের সাথে সম্পৃক্ত যারা, তাদের কয়জন এই মুহূর্তে জেলে আছে এবং তাদের কয়জনকে আসলে গ্রেপ্তার করতে পারছে। তো সেই জায়গা থেকে আসলে শিক্ষক সমাজ একটু নিরীহ সমাজ, একটু দুর্বল হিসেবে তাদের প্রতি যেভাবে দেখা হয়। যে রাজনৈতিক সম্পৃক্ততা অন্য অনেক পেশার লোকেরও আছে, কিন্তু শিক্ষকদের সম্পৃক্ততার কারণে তাদেরকে মূল্যটা একটু বেশি দিতে হয়। কিন্তু আমি এটাও বলছি যে আসলে এখান থেকে শিক্ষকদেরও একটু শিক্ষা নেওয়ার আছে, যে তাদের আসলে কোন মাত্রায় তাদের রাজনীতিতে সম্পৃক্ততা থাকা উচিত, বা ঠিক আসলে তারা সম্পৃক্ত হবে কিনা সেটাও পুনর্বিবেচনার আহ, দাবি রাখে, বিশেষ করে শিক্ষকদের পক্ষ থেকে। জি, তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হেলাল হোসেন ঢালী। আহ, আপনার কথা আমরা আপনাকে শুনলাম। ধন্যবাদ। আমার মনে হয় আমাদের যারা দর্শক আছেন তাদেরও নিজস্ব একটা চিন্তা আছে প্রতিটি বিষয়ে। আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আপনাদের যে চিন্তা, সেই চিন্তাটা আপনার মধ্যে থাকুক। দ্বিতীয় যে চিন্তাটা আপনার পান বিভিন্ন আলোচকদের কাছ থেকে, এটাও বিবেচনায় নেবেন। নেওয়ার পর তারপরে হয়তো দেখা যাবে যে আপনার চিন্তাও একটু চেঞ্জ হতে পারে, অথবা তৃতীয় আরেকটা চিন্তা আসতে পারে। আমরা এইভাবে যদি আলোচনাগুলি করি এবং সেগুলো যদি নিজেদের মধ্যে একবার ঝালিয়ে নিই, তাহলে আমার কেন যেন মনে হয় আমরা একটা যুক্তিগ্রাহ্য সমাজের দিকে অগ্রসর হতে পারি।
আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।